শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পাঠ পরিচিতি শ্রেণী বিএসসি পাস কোর্স দ্বিতীয় বর্ষের বিষয় পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র বেসিক ইলেকট্রনিক্স অংশ থেকে তৃতীয় অধ্যায়ের ফিডব্যাক বিবর্ধক থেকে আমরা আলোচনা করব আজ বিবর্ধক ও স্পন্দক বা অসিলেটর নিয়ে। বিভিন্ন ধরনের অসিলেটর এবং বিবর্ধক নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করব এবং চর্চা করব, ইনশাআল্লাহ উপকৃত হব। অধ্যায়ের আলোচনা থেকে আমরা কি জানব, অর্থাৎ আজকের এই আলোচনায় কি কি বিষয় আমরা জানব তার একটা সংক্ষিপ্ত পরিচিতি আমরা দেখে নিই। কি কি জানব? আমরা বিভিন্ন প্রকার বিবর্ধক সম্পর্কে জানব, অর্থাৎ বিবর্ধক কত প্রকারের হতে পারে, বিভিন্ন বিবর্ধক সম্পর্কে জানব। আমরা জানব অসিলেটর এবং এর প্রয়োগ। এই দুইটি বিষয় নিয়ে আজকের এই আলোচনা এবং এই দুইটি বিষয়েরই বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তী অংশে দেখার চেষ্টা করব। এবার কিছু ছবি দেখি, অর্থাৎ কিছু ছবি এখানে উপস্থাপন করব। এই ছবির মাধ্যমে প্রাথমিক একটা ধারণা, অর্থাৎ আজকে আমরা কি বিষয় শিখতে যাচ্ছি তার একটা ধারণা আমরা জেনে নেব। এখানে আমরা কি দেখছি, এই যন্ত্রটা কোথায় দেখতে পাওয়া যায়, আমরা কোথায় দেখি? তোমরা কি বুঝতে পারছো এই যন্ত্রটা কোথায় দেখতে পাওয়া যায়? আমরা কোনো মাইক বা সাউন্ড বক্স বাজাচ্ছি কোনো অনুষ্ঠানে বা কোনো কলেজের কোনো অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে, তখন এরকম একটা যন্ত্র থাকে। এরকম যন্ত্রে আমাদের মাইক্রোফোনের কিছু তার সেই যন্ত্রে লাগানো হয়। বুঝতে পেরেছো কি? আরেকটি চিত্র দেখি, এরকম যন্ত্র আমাদের থাকে যেখানে একটা রিমোট কন্ট্রোল থাকে, এখানে কিছু ভলিউম থাকে। এই ভলিউমগুলো কম বেশি করা হয়, টিউনিংগুলো কম বেশি করিয়ে আমাদের সাউন্ডটা বাড়ানো হয়। আর একটি যন্ত্র দেখি, এটা একটা সরল চিত্র, অর্থাৎ ভেতর আমরা এর আগে আমরা বহিরাবরণ শুধু দেখলাম, এবার আমরা দেখব যন্ত্রটির ভেতরে কী কীভাবে বিভিন্ন ডিভাইসগুলো সাজানো আছে সে বিষয় সম্পর্কে, সে বিষয়ের একটি চিত্র বা ছবি এখানে দেখানোর চেষ্টা করেছি। তা আমরা বুঝতে পেরেছি কি এই যন্ত্রটি কি? এই যন্ত্রটি অ্যাম্পলিফায়ার। আসলে এই যন্ত্রটা অ্যাম্পলিফায়ার কি? বিবর্ধক, যেটা ইনপুট সংকেতকে আউটপুটে আরো বড় সিগন্যালে পরিণত করতে সাহায্য করে। তাহলে ফিডব্যাক বিবর্ধক কি? তার প্রথমে আসি বিবর্ধক কি। বিবর্ধক হচ্ছে যেটা বিবর্ধন অর্থাৎ বড় করে দেখা, যে যন্ত্রটা কোনো একটা ক্ষুদ্র সংকেতটাকে বড় সংকেতে পরিণত করে, সেটাকে আমরা বলবো বিবর্ধক। তাহলে ফিডব্যাক কি? ফিডব্যাক মানে ফিরে আসা। বিবর্ধক হিসেবে আবার কি হয়? ফিরে আসা। কোথায় ফিরে আসবে? ইনপুটে ফিরে আসা। দেখো এখানে একটা অ্যাম্পলিফায়ার, আমরা যে চিত্রটা প্রথমে দেখানোর চেষ্টা করেছিলাম, তাহলে ইনপুট সিগন্যাল আমি এখান থেকে দিচ্ছি এ অ্যাম্পলিফায়ার। তাহলে অ্যাম্পলিফায়ার সরাসরি কার সাথে যুক্ত আছে? আউটপুট। তাহলে আউটপুট থেকে আবার আর একটা তার বা যন্ত্র বের হয়ে এসে বিটা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে আবার কোথায় গেছে? ইনপুট সিগন্যালের অন্য একটা প্রান্তে চলে গেছে। তার এটাকে বলা হচ্ছে ফিডব্যাক বিবর্ধক, যা কি হয় যে ইনপুট থেকে আউটপুটে যায় এবং আউটপুটের কিছু অংশ আবার ইনপুটে ফিরে আসে। ফিরে এসে অর্থাৎ এখানে আমাদের সিগন্যালটা বড় হয়ে যায় এবং বড় সিগন্যালের কিছু অংশ আবার কোথায় ফিরে আসে? ইনপুটে ফিরে আসে। এটাকে আমরা বলবো ফিডব্যাক বিবর্ধন, অর্থাৎ সিগন্যালটাকে বড় করবে এবং সেটা আবার কোথায়? কিছু অংশ ফিডব্যাক হিসেবে ফিডব্যাক করে অর্থাৎ ফিরে আসবে কোথায়? ইনপুটে। বুঝতে পেরেছো কি ধারণাটা? তাহলে এর সংজ্ঞাটা আমরা এরপর এই স্লাইডটিতে দেখানোর চেষ্টা করব যে ফিডব্যাক বিবর্ধক কি।
তাহলে আমরা পূর্বের চিত্রটার মতোই তাহলে এখানে সংজ্ঞাটা কি হতে পারে দেখি। যে প্রক্রিয়ায় বিবর্ধক আউটপুট সিগন্যালের, এই আউটপুট সিগন্যালে শুধু যে ভোল্টেজ থাকবে তা কিন্তু না, বিদ্যুৎও থাকতে পারে। তাহলে যে প্রক্রিয়ায় বিবর্ধক আউটপুট সিগন্যালের ভোল্টেজ বা বিদ্যুতের একটি অংশ, তাহলে দেখো যে এখান থেকে আউটপুটে গেল, তাহলে আউটপুটের একটি অংশ, একটি ভগ্নাংশ, ক্ষুদ্র অংশ ইনপুট সার্কিটে ফিরে আনে। তাহলে ইনপুট সার্কিটে ফিরে আনা হয় তাকে পুনর্গমন বা ফিডব্যাক বা ফিডব্যাক বিবর্ধক বলে। কেন বিবর্ধক বলা হচ্ছে? এখানে একটা অ্যাম্পলিফায়ার লাগানো আছে, অ্যাম্পলিফায়ার মানেই হচ্ছে বিবর্ধক। তাহলে ফিডব্যাক বিবর্ধক কি? অ্যাম্পলিফায়ার থেকে সংকেতটাকে আবার পুনরায় অ্যাম্পলিফায়ারে ফিরে আনা, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক বিবর্ধক। তাহলে ফিডব্যাক বিবর্ধক এটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়, আউটপুট সিগন্যালের কিছু অংশ, সেটা ভোল্টেজ হতে পারে, প্রবাহ হতে পারে, আবার কোথায় নিয়ে আসা হয়, ইনপুট সিগন্যালে ফিরে নিয়ে আসা হয়। এটাকে বলা হচ্ছে পুনর্গমন বা ফিডব্যাক বিবর্ধক। হতেই পারে এরকম। বোঝা গেছে ফিডব্যাকটা কি বা ফিডব্যাক বিবর্ধকটা কি। তার ফিডব্যাক মানে ফিরে আসা, বিবর্ধক মানে বড় করে ফিরে আসা। এখন আসি ফিডব্যাকের প্রকারভেদ, অর্থাৎ কয় ধরনের ফিডব্যাক হতে পারে। ফিডব্যাক কয় ধরনের হতে পারে, এখানে আমরা দুটি চিত্র দেখানোর চেষ্টা করছি আমি। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখান থেকে আমাদের একটা ধারণা আসলো, তাহলে ফিডব্যাক কয় প্রকারের হতে পারে? দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে দেখো চিত্র দুইটির একটিতে, প্রথমটিতে পজিটিভ ফিডব্যাক যেটা, এই যে ইনপুট সিগন্যালে আমি এখানে দিলাম, আউট দিলাম, তাহলে এখান থেকে আবার কি হলো, আউটপুট গেল, আউটপুট থেকে আবার কিছু অংশ এই বিটা এর মাধ্যমে আবার কোথায় আসলো, ফিডব্যাক করে এই প্লাস অংশে চলে আসলো। তাহলে দেখো যখন ইনপুটের একটা অংশ আমি নেগেটিভে দিচ্ছি, তাহলে আবার ফিরে নিচ্ছি পজিটিভ, এটা পজিটিভ ফিডব্যাক। আবার এই যে নেগেটিভ ফিডব্যাকটা কি, তাহলে আউটপুটের একটি অংশ যদি আমি নেগেটিভ ইনপুটে নিয়ে আসি, তখন তাকে আমি বলবো নেগেটিভ ফিডব্যাক। তাহলে এই যে ফিডব্যাকটা হলো, ফিরে নিয়ে আসাটা, এটার কিন্তু আবার সুবিধা অসুবিধা আছে। প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ যেমন আছে, তাহলে এই যে ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক এর সুবিধা আছে, নেগেটিভ ফিডব্যাক এর সুবিধা আছে। প্রত্যেকটারই কিছু না কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তাহলে আমরা এখানে ফিডব্যাকের প্রকারভেদ কি জানবো, যে ফিডব্যাকের প্রকারভেদ একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে এই পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক সম্পর্কে আমরা একটু ধারণা নেব। দেখো এখানে আমি পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকের চিত্রটা আবার দিয়ে আমরা একটা সংজ্ঞা দেব। তাহলে পজিটিভ ফিডব্যাক বা ধনাত্মক ফিডব্যাক এর আরেক নাম কিন্তু সরাসরি পুনর্গমন, আর নেগেটিভ ফিডব্যাকের আরেক নাম হচ্ছে সরাসরি না, বিপরীত ক্রম হয়ে আসা, ঋণাত্মক। তাহলে ধনাত্মক ফিডব্যাক কি, যে ফিডব্যাক বিভব বা প্রবাহ যদি এমনভাবে প্রয়োগ করা হয়, তাহলে এখানে দেখো আমি পূর্বে যেটা বললাম যে ফিডব্যাক প্রবাহ এমনভাবে দেওয়া হলো যাতে ইনপুট বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট কেমন করে বৃদ্ধি পাবে? এই যে আউটপুটের একটা অংশ আমি কোথায় নিয়ে এসেছি, আবার পজিটিভ করলাম, নিয়ে এসে এটা কী হয়েছে, সমদশায়। দেখো এই জায়গাতে চিত্রটা, এটাও যেভাবে প্রযুক্ত হয়েছে এটাও ঠিক একইভাবে, দেখো এটা উপরের দিকে, এটা উপরে, তাহলে এটা কি দশায় মিলিত হচ্ছে, এই যে চিত্রটা, এটা কিন্তু সমদশায় মিলিত হচ্ছে। তাহলে ফিডব্যাক বিভব বা প্রবাহ, তাহলে আপনার ফিডব্যাক বিভব আর একটা প্রবাহ, এটা হচ্ছে ফিডব্যাক বিভব, আর উপরেরটা আমরা বলতেছি প্রবাহ, দেখো আইপি প্রবাহ, আর এটা হচ্ছে ফিডব্যাক বিভব। তাহলে এই দুটো যদি সমদশায় মিলিত হয়, তাহলে ইনপুটের একটা অংশ আবার কোথায় ফিরে আসবে, অর্থাৎ আউটপুটের একটি অংশ আবার ইনপুটে ফিরে এসে সমদশায় মিলিত হবে, হয়ে ধনাত্মক ফিডব্যাক বা সরাসরি পুনর্গমন প্রক্রিয়ার সৃষ্টি হয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু 2 মার্কের জন্য হতেই পারে, ধনাত্মক ফিডব্যাক কি অথবা সরাসরি পুনর্গমন কি। তাহলে ফিডব্যাক প্রবাহ বা বিভব যদি এমনভাবে প্রয়োগ করা হয় যাতে ইনপুট বৃদ্ধি পাবে, এটাই সরাসরি। এখন এটার একটু ব্যাখ্যা দেই, যে আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে সমদশায় মিলিত হবে, এই যে সমদশায় মিলিত হয়েছে, ফলে এখানে সরাসরি ফিডব্যাক বা সরাসরি পুনর্গমন বা ধনাত্মক ফিডব্যাক সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আসি নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাক কি? তাহলে নেগেটিভ ফিডব্যাক আমরা দেখি, আসলে এখানে কিন্তু দেখো ওইটার মতোই
ওটার অপোজিট, অর্থাৎ পজিটিভ যা যা বললাম তার অপোজিট এখানে ঘটবে। ওখানে ছিল সমদশা, এখানে দিছি কি বিপরীত দশা। দেখো এটা উপর থেকে নিচে নামছে, আবার এটা নিচ থেকে উপরের দিকে, এই জায়গাটা দশাটা কি দিয়েছে, বিপরীত দশায় মিলিত হয়েছে। তাহলে আমরা একটু দেখি সংজ্ঞাটা, যে ঋণাত্মক ফিডব্যাক বা বিপরীত পুনর্গমন। ফিডব্যাক বিভব বা প্রবাহ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যাতে ইনপুট হ্রাস পায়, ইনপুট হ্রাস পায়, এক্ষেত্রে তাহলে কি হবে, আউটপুটের কিছু অংশ ইনপুটের সাথে বিপরীত দশায় মিলিত হবে। তাহলে আউটপুটের একটি অংশ ইনপুটের সাথে কিসে মিলিত হবে, বিপরীত দশায় মিলিত হবে। আর বিপরীত দশায় মিলিত হলেই এখানে ঋণাত্মক ফিডব্যাক সৃষ্টি হবে। তার মানে এখানে কি হবে, প্রবাহ এখানে ইনপুট প্রবাহটা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ফিডব্যাক বা ঋণাত্মক ফিডব্যাকের কিছু সুবিধা আছে, তাহলে সেই সুবিধাগুলো কি, তাহলে সেই সুবিধাগুলো কি আমরা একটু জানার চেষ্টা করি। যে বিবর্ধনের রৈখিক নির্ভরশীলতা বৃদ্ধি পায়, বিবর্ধনে ঋণাত্মক ফিডব্যাকে বিবর্ধনের রৈখিক নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আর কি হতে পারে, তাহলে আর কি হতে পারে, যে বিপরীত অন্তরীকরণভাবে সৃষ্ট নয়েজ প্রশমিত হয়। বিবর্ধকে বিবর্ধকে অভ্যন্তরীণভাবে এখানে একটা কি হয়, নয়েজের সৃষ্টি হয়। বিবর্ধকের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই যে আমরা ফিডব্যাক বিবর্ধক বলতেছি, আর স্থিতিশীলতা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে বিবর্ধকের ইনপুট ইম্পিডেন্স, মানে ইনপুট ইম্পিডেন্সটা কি হবে, ইম্পিডেন্সটা হ্রাস পাবে, ইনপুট ইম্পিডেন্সটা বৃদ্ধি পাবে, আউটপুট ইম্পিডেন্সটা কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ ফিডব্যাকের এই যে ঋণাত্মক ফিডব্যাক আমি বললাম, তাহলে এর সুবিধা যেমন আছে, এবং এই ফিডব্যাকের প্রবাহ কি হচ্ছে, কমানো হচ্ছে, বাড়ানো যাচ্ছে। তাহলে কোনোটা বাড়াচ্ছি, আবার কোনোটা কি করতেছি, আমরা কমায়া দিচ্ছি। বুঝতে পেরেছি কি ঋণাত্মক ফিডব্যাক কি? এরপর আসি, তাহলে একটা জিনিস মাথায় রাখতে, পজিটিভে আউটপুটের একটি অংশ, তাহলে এখানে পজিটিভে প্রবাহ এবং ফিডব্যাক বিভব সমদশায় মিলিত হবে, আর নেগেটিভ ফিডব্যাকে প্রবাহ এবং ফিডব্যাক বিভব বিপরীত দশায় মিলিত হবে। সহজ কথা, সমদশায় মিলিত হলে ইনপুট বৃদ্ধি পাবে, আর বিপরীত দশায় মিলিত হলে ইনপুট কি হবে, হ্রাস পাবে। বিপরীত আউটপুট থেকে যতই আসুক হ্রাস পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আসি পুনঃ উৎপাদনকারী ফিডব্যাক, মানে পুনরায় উৎপাদন করবে। তাহলে এখানে দেখো একটা জিনিস আমি দিয়েছি, যে সিগন্যাল সোর্স, মিক্সার নেটওয়ার্ক, বেসিক অ্যাম্পলিফায়ার উইথ গেইন এ, সিপলিং নেটওয়ার্ক, ফিডব্যাক নেটওয়ার্ক, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তাহলে এখানে পুনঃ উৎপাদনকারী মানে কি, পুনঃ উৎপাদন গেইন করা, পুনরায় উৎপাদন করে বৃদ্ধি করা। তাহলে যে ধনাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইন বৃদ্ধি করে, বিবর্ধক গেইনটাকে কি করবে, বৃদ্ধি করবে, সেই ধনাত্মক ফিডব্যাককে পুনঃ উৎপাদনকারী ফিডব্যাক বা রিজেনারেটিভ ফিডব্যাক বলে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিছু কিছু প্রশ্নের বাংলার সাথে ইংরেজি ভার্সনটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় বাংলাটা একটু কঠিন ভাষা, তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? পুনঃ উৎপাদনকারী বা রিজেনারেটিভ, অনেক সময় প্রশ্নতে এই অংশটা রিজেনারেটিভ ফিডব্যাক কি, রিজেনারেটিভ ফিডব্যাক কি, রিজেনারেটিভ এবং ফিডব্যাকের ইংরেজিতে লিখে কিটা বাংলায় লেখা হলো। তাহলে এখন তুমি যদি পুনঃ উৎপাদনকারী ফিডব্যাক পড়ে যাও, তাহলে বাংলাটার সাথে ইংলিশ প্রশ্ন তোমার জানা থাকলো, কিন্তু ইংরেজিটা জানা না থাকার কারণে তুমি উত্তর দিতে পারলে না। সেজন্য ইংরেজি ভার্সনটাও আমাদের শিখতে হবে, বিশেষ করে 2 মার্কের যে প্রশ্নগুলো সেগুলা। তাহলে ধনাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইন বৃদ্ধি করে, সেই ধনাত্মক বিভব বা ফিডব্যাককে পুনঃ উৎপাদনকারী ফিডব্যাক। তাহলে যে ধনাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইনটাকে কি করবে, এই যে আমরা এখানে যেমন বলছি যে ধনাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইনটাকে কি করবে, বৃদ্ধি করবে, গেইন করা, বৃদ্ধি করা। তাহলে আমরা সেই ফিডব্যাককে বলবো পুনঃ উৎপাদনকারী ফিডব্যাক বা রিজেনারেটিভ ফিডব্যাক। পুনরায়, রিজেনারেটিভ মানে পুনরায় উৎপাদন। তাহলে এখন আসি হ্রাসকারী ফিডব্যাক। হ্রাসকারী ফিডব্যাকটা কি, এই যে আমরা এখানে আর একটা চিত্র দেখো, যে অ্যাম্পলিফায়ার উইথ গেইন ফিডব্যাক কারেন্ট বিটা,
ফিডব্যাক কারেন্টকে আসলে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে? বিটা দ্বারা। তাহলে এখন দেখি যে ঋণাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইন হ্রাস করে, বিবর্ধক গেইনটাকে কি করে দেয়? হ্রাস করে দেয়। আমরা তো বিবর্ধক গেইনটাকে আমরা বাড়াতে চাই, কিন্তু এখানে যে ঋণাত্মক ফিডব্যাকটাকে আবার কি বলা হচ্ছে? ঋণাত্মক, যেটা কি করবে? বিবর্ধক গেইনটাকে কি করবে? হ্রাস করবে, কমায় নিয়ে আসবে, তাকে আমরা বলবো হ্রাসকারী ফিডব্যাক। তাহলে এই ফিডব্যাকটাকে কি বলবো? হ্রাসকারী ফিডব্যাক বা ডিজেনারেটিভ ফিডব্যাক। ডিজেনারেটিভ ফিডব্যাক। বুঝতে পেরেছো কি? আশা করি বুঝতে পেরেছো। এখন আসি পরবর্তী স্লাইড, ফিডব্যাক বিবর্ধকের মূলনীতি, অর্থাৎ ফিডব্যাক বিবর্ধক কিভাবে কাজ করে মূলনীতিটা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখন দেখো ফিডব্যাক স্ট্রাকচার সিরিজ শান্ট। তাহলে এখানে দেখো বেসিক অ্যাম্পলিফায়ার, এই অংশটুকু আমরা বলতেছি এটাকে বেসিক অ্যাম্পলিফায়ার, এটা বৃদ্ধি করবে, এটা অ্যাম্পলিফায়ারের অংশ। তাহলে এখানে এই ভি নট, এই যে আমরা এখানে আউটপুট পাচ্ছি ভি নট, তাহলে ভি নট মানেই হচ্ছে এ ভি ই বা এপসাইলন, আমি বলতে পারি ভি ই, এই ইটা হচ্ছে এপসাইলনের মতো, কি এটা? ভি নট। তাহলে ভি নট সমান আমি এই যে এখানে পাচ্ছি এ ভি, আবার এই ভি এফ সমান আমি কি পাইছি? বিটা ভি নট, এই যে বিটা ভি নট। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি যে ভিটি ইকুয়াল টু ভি এপসাইলন নট প্লাস ভি এফ। তাহলে আমরা এখানে মান বসায় দিছি, তাহলে এখানে আমরা কি করলাম? মান বসায় দিলাম। বুঝতে পারছো? তাহলে এই যে এখান থেকে যদি আমি ভি বলি, তো ভি সমান কিন্তু ভি নট ভাগ এ, তাহলে সেই জন্য ভি নট ভাগ এ, আর এটার মানে হচ্ছে বিটা ভি নট। তাহলে এখন ক্লোজ ল্যাব ভোল্টেজ গেইনে আমরা কি পাই? এসিএল ক্লোজ ল্যাব ভোল্টেজ গেইন। তাহলে এটাকে সমান আমরা পাই ভি জিরো ভাগ ভি আই, ভি আউটপুট ভাগ ভি ইনপুট, মানে বিভবের আউটপুট ভাগ বিভবের ইনপুট। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ভাগ বিটা ইন্টু টি ভাগ 1 প্লাস টি। তাহলে এখানে টিটা কি? তাহলে আমরা ঋণাত্মক ফিডব্যাক কি জানলাম? যে ঋণাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইন হ্রাস করে, অর্থাৎ হ্রাসকারী ফিডব্যাক সম্পর্কে আমরা জানলাম। যে ঋণাত্মক ফিডব্যাক কিন্তু জানলাম। এখন ঋণাত্মক ফিডব্যাককে যে আউটপুট ইনপুটে এসে কি হয়? কমায় দেয়। এখন সেই রকম ঋণাত্মক একটা ফিডব্যাক বিবর্ধক গেইন হ্রাস করে, তাহলে যে ঋণাত্মক ফিডব্যাক বিবর্ধক গেইনটাকে কি করে দেয়? হ্রাস করে দেয়। গেইন মানে বৃদ্ধি পাওয়া, সে না করে কি করে? কমিয়ে দেয়। তাহলে কমিয়ে যদি দেয়, তাহলে সেই ঋণাত্মক ফিডব্যাককে হ্রাসকারী ফিডব্যাক বা ডিজেনারেটিভ ফিডব্যাক বলে। আমাদের ইংরেজি নামটা কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরের স্লাইডটিতে আমরা কি দেখি? তাহলে ফিডব্যাক বিবর্ধকের মূলনীতি। তাহলে ফিডব্যাক বিবর্ধকের মূলনীতিটা কি? তাহলে এখানে আমরা কি কি দেখছি? যে ফিডব্যাক বিবর্ধকের মূলনীতি ভোল্টেজ গেইন ক্যালকুলেশন, তাহলে ভি নট ইকুয়াল টু এ ভি, আবার ভিএফ সমান সমান বিটা ভি নট, এখানে ভিএফ সমান সমান বিটা ভি নট, আর ভি এ যে ভি সমান সমান এ ভি ই এপসাইলন নট, এটা মনে রাখতে হবে, ভি মানে এপসাইলন ই। তাহলে ভি আই ইকুয়াল টু ভি ই প্লাস ভি এফ। এই যে ভি আই, এই বিভবটাই তো আসলে এই ভি এফ এবং ভি নটের যোগফলের সমান, বা ভি ই এবং ভি এফ এর সমান। এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ, সেটা মান দিলাম। তাহলে এর ভি এর মান কি আমাদের আছে? ভি নট ভাগে, এই যে এখান থেকে ভি সমান কি হবে? ভি নট ভাগে ভাগ করে দাও, আসবে। তাহলে এখন এখানে ভি কি হবে? বিটা ভি নট। তাহলে ক্লোজ ল্যাব ভোল্টেজ গেইন এ ক্লোজ ল্যাব, তাহলে এ ইকুয়াল টু ভি নট ভাগ ভি আই, তাহলে 1 ভাগ বিটা ইন্টু টি ভাগ 1 মাইনাস টি, সরি 1 প্লাস টি। তাহলে যেখানে টি হচ্ছে এ বিটা, যেখানে টির মানটা হচ্ছে এ এবং বিটা। তাহলে এবং আমরা জানি ভি নট, বা আমরা যেখানে পেলাম, তাহলে এখানে কি পেলাম? যে ভি নট ইকুয়াল টু ভি ই এ 1 প্লাস এ ভি নট, আবার এখানে ভি আই সমান সমান ভি এপসাইলন ইন্টু 1 প্লাস এ ডট বিটা।
এখানে ভোল্টেজ বিভার অর্থাৎ এইভাবে ফিডব্যাক একটা বিবর্ধক ভোল্টেজটাকে কি করে, পরিবর্তন করে, ভোল্টেজটাকে পরিবর্তন করে অন্য একটা অবস্থানে নিয়ে যায়। এটাই হচ্ছে ফিডব্যাক বিবর্ধকের মূলনীতি। আশা করি বুঝতে পেরেছ। এই অধ্যায়টা কিন্তু আসলে ছোট ছোট প্রশ্নের কিছু একটা অধ্যায়, যে অধ্যায় থেকে আমরা হয়তো বড় প্রশ্ন পাবো না, কিন্তু ছোট প্রশ্নগুলো পেতে পারি। আমাদের 2 নম্বরের যে ছোট প্রশ্নগুলো আমাদের আসে 10টা, তার মধ্যে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন থাকতেই পারে, এবং কোনো প্রশ্নের ক এবং খতেও ক নম্বর এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে হতে পারে। বড় প্রশ্ন এই অধ্যায় থেকে হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এবার আরও কিছু ছবি দেখি। এই ছবিটা কিসের, আমরা কি দেখেছি এই ছবিটা কখনো? এখানে কি যাচ্ছে, একটা সাইন ওয়েভ এরকমভাবে যাচ্ছে, আবার এখানে এরকম একটা নিচে একটা টান উপরে একটা টান, নিচে একটা টান উপরে, এরকমভাবে কিছু ওয়েভ এরকমভাবে যাচ্ছে, কিছু আবার উপরে টান নিচে টান আকারেও যাচ্ছে। একটা ধারণা নেই এই জিনিসটা কিন্তু আসলে অসিলোস্কোপ, যেটা ভোল্টেজ যাচ্ছে প্রবাহ যাচ্ছে সেটা দেখতে সহায়তা করে। আরও একটা অসিলোস্কোপ যন্ত্র দেখি, এই যে এটা, এখানে আমরা পরীক্ষাটা চালাই, এখানে অনেকগুলো দেখো আমার অনেকগুলো ডিভাইস আছে, অনেকগুলো ডিভাইস, এখানে আমাদের সেই টিউনিং ফর্কগুলো আছে, এখানে এই পর্দাতে আমরা সেই ওয়েভটা দেখব, ভোল্টেজ প্রবাহ কিভাবে হচ্ছে, এসি থেকে ডিসিতে গেলে কিভাবে হচ্ছে, ডিসি থেকে এসিতে আসলে কীরকম হবে, সব কিছু আমরা এই অসিলোস্কোপ অসিলেটর যন্ত্রের মাধ্যমে দেখতে পাই। তাহলে আর একটা দেখি, এই যে এখানে দেওয়া আছে আমাদের, এখানে দেখো ভোল্টেজ বাড়তেছে কমতেছে বাড়তেছে, অর্থাৎ এটাতে বলা হচ্ছে কি সাইন ওয়েভ, এটাকে বলা হচ্ছে সাইন ওয়েভ। এখানে ওয়েভটা কি করা আছে, ছোট করা আছে। তাহলে এই দেখো এটা একটা সার্কিট ডিজিটাল, এখানে এই মান তুলনা করা হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই যন্ত্রগুলোকে আমরা কি বলবো, এই যন্ত্রগুলোকে আমরা কি বলবো, অসিলেটর। এখানে একটা আছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে কখনো কখনো এই যন্ত্রটি। তাহলে এগুলোর আলোকে আমরা বলতে পারি যে অসিলেটর কি। তাহলে আসি অসিলেটর কি, যে ইলেকট্রিক সার্কিট ডিসি উৎসের শক্তি থেকে পরিবর্তনশীল বা অল্টারনেটিভ বৈদ্যুতিক আউটপুট উৎপন্ন করতে পারে তাকে স্পন্দক বা অসিলেটর বলে। তাহলে অসিলেটরের কাজ হচ্ছে যে ইনপুটে যদি আমি ডিসি উৎস থেকে শক্তি নিই, হ্যাঁ, ডিসি উৎসের শক্তি থেকে পরিবর্তনশীল বা অল্টারনেটিভ বৈদ্যুতিক আউটপুট উৎপন্ন করতে পারে। তাহলে অসিলেটরের কাজ হচ্ছে আমাদের বৈদ্যুতিক আউটপুট উৎপন্ন করা, কোথা থেকে, ডিসি উৎস থেকে আমাদের এই পরিবর্তনশীল বা অল্টারনেটিং বৈদ্যুতিক আউটপুট উৎপন্ন করতে পারে বিধায় তাকে স্পন্দক বা অসিলেটর বলবো। কথা কি বুঝতে পারছো? তাহলে অসিলেটর কি? তাহলে এখন আসো অসিলেটরের প্রকারভেদ। অসিলেটরের প্রকারভেদ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ট্রানজিস্টর যুক্ত অসিলেটর, আর একটা হচ্ছে ক্রিস্টাল যুক্ত অসিলেটর। আমাদের ট্রানজিস্টর যুক্ত অসিলেটর এবং ক্রিস্টাল যুক্ত অসিলেটরের কিছু সচিত্র প্রতিবেদন আমরা এখন এখানে দেখব। তাহলে ট্রানজিস্টর যুক্ত অসিলেটর আবার বেশ কয়েকটা ভাগে বিভক্ত। কী কীভাবে দেখি? টিউন কালেক্টর অসিলেটর। ট্রানজিস্টর যুক্ত অসিলেটর একটা না, অনেকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে টিউন কালেক্টর অসিলেটর, দ্বিতীয়টা কি হার্ডলি অসিলেটর, হার্ডলি অসিলেটর, তৃতীয়টা কলপিটস অসিলেটর, কলপিটস অসিলেটর, চতুর্থ নম্বর ফেজ শিফট অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, আর 5 নম্বর হচ্ছে উইন ব্রিজ অসিলেটর। তাহলে এই যে 5 প্রকার অসিলেটর আছে, এই অসিলেটরগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে কোনটা কি অসিলেটর। আমি এখানে তোমাদের 2টি অসিলেটরের ডায়াগ্রাম অর্থাৎ সার্কিট দেখানোর চেষ্টা করব। তাহলে ট্রানজিস্টর যুক্ত অসিলেটর, এই অসিলেটরটাকে বলা হচ্ছে ট্রানজিস্টর যুক্ত অসিলেটর। কেন? এখানে 2টি ট্রানজিস্টর যুক্ত আছে। কি কি? এই যে দেখো এখানে, এই যে গোলাপি কালারের একটা ট্রানজিস্টর BC550, আবার এখানে এটা Q2 তড়িৎ প্রবাহিত, আবার এখানে BC550 একটা যেখানে Q1 লেখা আছে, এটা একটা ট্রানজিস্টর। তাহলে এই যে ট্রানজিস্টর যুক্ত অসিলেটর, এখানে কি আছে,
রেজিস্ট্যান্স আছে, এখানে কি আছে, ক্রিস্টাল। হ্যাঁ, তাহলে এখানে C1, তাহলে এই যে ট্রানজিস্টর যুক্ত অসিলেটরে আমাদের ট্রানজিস্টর থাকবে, তার সাথে আমাদের অসিলোস্কোপ সংকেত বিবর্ধিত করার জন্য আরও কিছু ইনপুট আউটপুট যন্ত্র এখানে যুক্ত করা হয়। যেমন এখানে ট্রানজিস্টর কি, CBE, অর্থাৎ কালেক্টর বেস ইমিটার। এটা হচ্ছে সেই ট্রানজিস্টরের প্রতীক, পূর্বে যা আমি দেখানোর বা তোমাদের বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করেছি। এখন আরেকটা অসিলেটর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে উইন ব্রিজ অসিলেটর। তাহলে এই অসিলেটরগুলোতে আসলে আমাদের রোধক, আবেশক এবং ক্যাপাসিটরের সংখ্যার ওপর ভিত্তি করে এই অসিলেটরগুলো কিন্তু বিভক্ত হয়েছে। কোনোটাতে 3টি আছে, কোনোটাতে 2টি আছে, কোনোটাতে 4টি আছে, এবং একটা অসিলেটর আরও কিছু উপকরণের সাথে যোগ বা বিয়োগ আকারে আছে। আমরা এই বর্ণনাগুলো বই থেকে খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব, কারণ এই প্রশ্নগুলোই হয়তো 2 মার্ক 1 মার্কের জন্য আসতেই পারে। উইন ব্রিজ অসিলেটর কি, তাহলে আমরা দেখি। এই যে এখানে যে যন্ত্রটা, এটাকে বলা হচ্ছে উইন ব্রিজ অসিলেটর, যেখানে কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এল থাকবে, আর কি থাকবে, ক্যাপাসিটর সি থাকবে। এই যে ক্যাপাসিটর সি, এই যে রেজিস্ট্যান্স, এই যে লোড, আমাদের আবেশক। তাহলে আমাদের ইনপুটে VCC ভোল্টেজ আমরা দিচ্ছি, হ্যাঁ, আর এখানে আউটপুটে আমরা কি পাচ্ছি, একটা নির্দিষ্ট ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি জানলাম কি উইন ব্রিজ অসিলেটর কোথা থেকে আসলে এবং কিভাবে আমরা ইনপুট থেকে আউটপুট পেতে পারি। তাহলে আজকের আলোচনায় যতটুকু শিখলাম, সেই শেখাটা তখনই সার্থক হবে যদি আমরা এই শেখাটার মাধ্যমে যা কিছু শিখলাম সেটা খাতায় লিপিবদ্ধ করতে পারবো, পরীক্ষার খাতায় লিপিবদ্ধ করতে পারবো। আর আমাদের সার্থকতা তখনই আসবে যখন এই লেকচারগুলোর মাধ্যমে তোমরা প্রকৃতই উপকৃত হবে। যদি উপকৃত না হও, তাহলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে। তাহলে আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে চলে এই সংকটকাল অতিক্রম করার। পূর্বের ক্লাসের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।